ভোর ৫:৫৫-তে হাওড়া স্টেশন পৌঁছানোটাই বেশ চ্যালেঞ্জিং ছিল রাইয়ের জন্য। বেচারা শেষ কবে ভোর দেখেছে মনে করতে পারে না। সকাল 10টায় উঠে তাড়াহুড়ো করে অফিসের জন্য রেডি হয়ে কোনো মতে 11টায় অফিসে ঢোকেও। রাত পর্যন্ত কাজ করতে কোনো অসুবিধে নেই রাইয়ের, কিন্তু সকালে ওঠার মতো কষ্টসাধ্য কাজ ওর জীবনে আর নেই। ছুটির দিনে ওকে না ডাকলে ও তো ঘড়ির কাঁটাকে ইচ্ছে মতো এগোতে দেয়। একা থাকার এই এক সুবিধে, ফোনটা সাইলেন্ট করেই ঘুমাতে পারে যতক্ষণ ইচ্ছে। বাড়িতে থাকলে যদিও এই সুবিধে হতো না। উত্তরপাড়ার বাড়িতে থাকলে বাবা আর মা মিলে দায়িত্ব নিয়ে রাইকে উঠিয়ে দিত। চাকরি সূত্রে কলকাতায় ফ্ল্যাট নিয়ে থাকে বলেই সকাল 10টার আগে ওকে কেউ বিরক্ত করে না। অনন্যার বিয়ে, রাই উপস্থিত থাকবে না এটা হয় না। অনন্যা রাইয়ের মাসিমণির মেয়ে, ওদের বাড়ি শিলিগুড়ি। অনেক চেষ্টা করেও ফ্লাইটের টিকিট পায়নি রাই, অগত্যা ট্রেন ভরসা। বাড়ির সবাই দিন তিনেক আগেই গিয়ে হাজির হয়েছে মাসির বাড়িতে। বিয়ের দিন যাবে রাই। সবাই বলল বন্দে ভারত নাকি চমৎকার ট্রেন, 7 ঘন্টায় নামিয়ে দেবে এনজিপিতে। বাবা রাইয়ের টিকিটটা কেটে দিল বন্দে ভারতে। তখনও রাইয়ের ধারণা ছিল না ট্রেনটা অমন মাঝরাতে ছাড়ে। রাই নিশ্চিত ছিল ও একাই প্যাসেঞ্জার হবে ওই ট্রেনের। লোকজন তো আর পাগলা নয় যে মাঝরাতে উঠে ট্রেন ঘুরতে যাবে। কিন্তু স্টেশনে পৌঁছে ওর ধারণার 12টা বেজে গেল। হাওড়া স্টেশনের ভিড় দেখে মনে হচ্ছিল এই রাজ্যে সবাই ভোর ভরি ওঠে, রাই একাই অপরাধী। অনেক কষ্টে ট্রেনে উঠে বসল। উইন্ডো সাইড পায়নি। উইন্ডো সাইডে বসে আছে ওরই বয়সী একটি ছেলে, যদিও তার ভাবভঙ্গি 80 বছরের লোকের মতো। নিজেকে বিশাল কিছু মনে করে ছেলেটা। রাই ঘুম ঘুম চোখে নিজের ব্যাগটা উপরে তুলে রেখে ধপ করে বসে পড়ল সিটে। এক এবং একমাত্র উদ্দেশ্য ওর ডিউ ঘুমটা ঘুমিয়ে নেওয়া। ছেলেটি ফোনে একটা কারোর সঙ্গে কথা বলছিল, বেশ বিজ্ঞ সুরে বলছিল, আসলে তোরা কলকাতার লোকজন জানিসই না মফস্বলের জীবন ঠিক কখন শুরু হয়। একদিন ভোরে ট্রেন ধরতে এসে দেখ, সূর্য মামার আগে কর্মজীবী মানুষরা উঠে পড়েন, আর কৃষকদের ডাকে তো সূর্যের ঘুম ভাঙে। যাদের সকাল 10টায় ভোর হয় তাদের এসব জেনেও লাভ নেই। শোন, এই পৃথিবীর অর্ধেকের বেশি মানুষের ভোর হয় সকাল 4টের সময়, আর কিছু মানুষের সকাল 6টায়। আর তোদের মতো লোকজন তো সূর্যকে চোখ রাঙিয়ে ঘর অন্ধকার করে ঘুমিয়ে থাকিস। এনিওয়ে, ট্রেনটা তো মিস করলি, এখন কি করে পৌঁছাবি তুই শিলিগুড়ি গাড়ি নিয়ে? তোদের মতো ঘুম সর্বস্ব লোকজন কেন যে পৃথিবীর এতটা জায়গা দখল করে রেখেছে কে জানে। বেশি ঘুমোনো লোকজন মাথা মোটা হয়, এটা জানিস তো। ঘটে বুদ্ধি কম থাকে, তাই সচল হতে সময় নেয়। ফোনটা কেটে দিল ছেলেটা। রাই পাশের অদ্ভুত টাইপের ছেলেটাকে জিজ্ঞাসা করলো, তাতে আপনার কোনো সমস্যা হয়? সেই কারণে কি আপনাকে সিঙ্গেল বেড ব্যবহার করতে হয়, কমন বাথরুম ইউজ করতে হয়, নাকি বেডটি পান না এদের জন্য? ঠিক কী কী সমস্যায় পড়তে হয় আপনাকে এদের জন্য? ছেলেটা একটু হকচকিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি, হু আর ইউ, হোয়াটস ইউর প্রবলেম? রাই বিরক্তির গলায় বলল, প্রবলেম? আমার কেন প্রবলেম হবে? এই পৃথিবীর সকলের ভার তো আপনার কাঁধে, তাই যাবতীয় প্রবলেম তো আপনার, তাই না? আপনিই তো দেশের ভাবী প্রধানমন্ত্রী, তাই সকলের দায়িত্ব নিয়ে বসে আছেন। কে কতক্ষণ ঘুমাবে সেটাও আপনি ঠিক করে দেবেন। যত সব ডিসকাস্টিং লোকজন আমার পাশেই এসে বসে। ভোর 4টের সময় রেগুলার উঠে আপনি কটা মার্সিডিস কিনে ফেলেছেন শুনি? কোন প্রাইভেট জেট কিনেছেন? সেই তো ট্রেনেই যেতে হচ্ছে। তাহলে রোজ রোজ 5 ঘন্টা করে কম ঘুমিয়ে আপনি নিজে বা পৃথিবীর কী বিশাল উপকার করে ফেলেছেন? বৈশাল তখনও বুঝতে পারিনি ওর অপরাধটা ঠিক কোথায়। এই সম্পূর্ণ অপরিচিত মেয়েটা আচমকা ওকে এমন উত্তম মাধ্যম ঝাড়ছে কেন? বৈশালীর সর্বসাকুল্যে একটা ক্রাশ ছিল, আর একটা এক্স। তাদের মুখ ওর যথেষ্ট ভালোভাবে মনে আছে। যদি না তারা প্লাস্টিক সার্জারি করে সম্পূর্ণ বদলেমে ফেলে, তাহলে তাদের মধ্যে এই মেয়েটি পড়ে না। বাকি রইল ওর আন্ডারে চাকরি করা মেয়েগুলো, সেটাও তো হাতে গুনে মাত্র 4 জন। বর্তমানে ও স্ট্যাম্প মারা সিঙ্গেল। তাহলে এই মেয়েটিকে কারোর ফেসবুক প্রোফাইলে লাভ রিয়াক্ট দিয়ে ফেলেছিল নাকি ভুলবশত? রায়ের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল বৈশাল। রায় ঘুম ঘুম চোখে বলল, অমন হাঁ করে তাকানোর কিছু হয়নি মশাই। আমি আপনার দূর সম্পর্কের শালী নই যে আপনার পিছু নেব। একটা কথা মন দিয়ে শুনুন, আর পারলে মনে রাখবেন, ভগবান তাদেরই ঘুমের অধিকার দেন যারা একটা পবিত্র মন নিয়ে এই পৃথিবীতে জন্মেছে। ঈশ্বর তাদের নিজের কাছের সন্তান ভাবেন, তাই তাদের ফুলের মতো নিষ্পাপ তৈরি করেন। সেই কারণেই তারা বেশিক্ষণ ঘুমাতে পারে, বুঝলেন? সকলে তো আপনার মতো চৌকিদার হয়ে জন্মায় না, আর ভোরে উঠে বাঁশি বাজাতে হবে এমন ডিউটিও করেন না। সুতরাং তাদের বেলা অবধি ঘুমাতে কোনো দোষ নেই। এতক্ষণ পরে বৈশাল বুঝল ওর আসল ভুলটা কোথায়।
ও বেলা অবধি ঘুমানো পাবলিককে ধরিত্রীর বোঝা বলেছিল, আর এই মেয়েটা তাদের দলেই পড়ে। নিজের নিন্দে শুনে এতটা রেগে গেছে যে হুঁশ নেই কাকে কি বলছে। বৈশাল অপ্রস্তুত গলায় বলল, আমি আসলে আপনাকে কিছুই বলিনি। আমার এক বন্ধু ট্রেন মিস করেছে, তাই তাকে বললাম। ভাবুন তো, ওরই রিলেটিভের বিয়ে, আমি গেস্ট, ও না পৌঁছলে যাওয়া যায়? রায় বলল, এনিওয়ে আমি এখন ঘুমাবো। আমার প্রায় ঘন্টা 6 ঘুমের ডেফিসিয়েন্সি আছে। আর কথা না বাড়িয়ে রায় চোখ বন্ধ করল। হালকা তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই রায় শুনতে পাচ্ছিল ছেলেটা কাকে যেন ফোন করে বলছে, হ্যাঁ এই ছাড়ল ট্রেন, হ্যাঁ জায়গা পেয়েছি, বসে পড়েছি, হ্যাঁ ব্রেকফাস্ট দিয়ে গেল, চিন্তা করো না, পৌঁছে জানাবো। একটু বিরতির পরে আবারও একটা ফোন, তাকেও একই কথার পুনরাবৃত্তি করে চলেছে ছেলেটা। হ্যাঁ হ্যাঁ ছেড়েছে, এই ঘণ্টাখানেক হলো, না কোনো অসুবিধে হচ্ছে না। তোমরা টেনশন করো না, ঘুমটার 12টা বেজে গেল রায়ের। বিরক্তির চূড়ান্ত। একটা আধদামড়া ছেলের জন্য নাকি বাড়ির সকলে চিন্তা করছে। রাই বলল, আপনার অস্ত্রশস্ত্র সব ঠিক আছে তো? বৈশালের আজ কপালটাই খারাপ, সহযাত্রী হিসেবে জুটেছে এই পাগলি টাইপ মেয়েটা। এ যে কি কথা বলে তার কিছুই বুঝতে পারে না ও। মেয়েটা আবার বলল, বলছি যে আপনার বন্দুক তলোয়ার যা যা নিয়েছেন সব ঠিক আছে তো? বৈশাল একটু ভয় পেয়েই বলল, এসব কি বলছেন আপনি? আমি কেন আর্মস ক্যারি করতে যাব? সাধারণ চাকরিজীবী মানুষ আমি। রাই ঘুম ঘুম গলায় বলল, সে কি, আমি তো ভাবলাম আপনি বাঘ সিংহ শিকারি বেরিয়েছেন, তাই আপনার বাড়ির লোকজন দুশ্চিন্তায় আছে। সেই কারণেই প্রত্যেককে ফোন করে করে আপনি বলছেন যে আপনি একদম পারফেক্ট আছেন। বৈশাল একটু লজ্জা পেয়ে বলল, আসলে আমি বাড়ির এক ছেলে, তো তাই সকলে আমায় নিয়ে একটু চিন্তা করে। একা একা তেমন কোথাও যাইনি তো, ওই বার দুয়েক অফিস ট্যুর ছাড়া। রাই গরম জল চেয়ে তাতে চায়ের মিক্সচার ঢেলে দিয়ে বলল, বাড়ির লোকের তো চিন্তা হবেই, এই 1 ঘন্টায় আমারই চিন্তা হচ্ছে আপনার জন্য। আপনি ঠিকমতো শিলিগুড়ি পৌঁছাতে পারবেন তো? না মানে মাঝ রাস্তায় কেউ আপনাকে ট্রেন থেকে ফেলে দেবে না তো? কে জানে, আমার তো নিজের ওপরেই ভরসা হচ্ছে না। বৈশাল ইতস্তত করে বলল, বেশ বেশ, আপনি নিশ্চিন্তে ঘুমান। ব্রেকফাস্ট করে রায় আবার চোখ বুঝল। মিনিট 10 হয়নি, তার মধ্যেই লোকটি আইপিএলের হাইলাইটস দেখতে শুরু করেছে। রীতিমতো স্পিকারে রেখেছে ফোনটা। হেডফোন ইয়ারফোন বলে যে কিছু হয় সে ধারণা লোকটা নেই বলেই মনে হলো। রাই চোখ বন্ধ করে ভাবছিল, প্রতিটা স্কুলে একটা করে বেসিক সেন্সের লেসন দেওয়ার পিরিয়ড থাকা উচিত। প্রাইভেট প্লেসে কিভাবে চলতে হয় সেটা শেখানো জরুরি। নিজে জোরে জোরে খেলা চালিয়ে আবার পাশের সিটের ভদ্রমহিলাকে ফিসফিস করে বলছে, একটু আস্তে কথা বলুন ফোনে, ওর ঘুম হয়নি তো তাই ঘুমাচ্ছে, মুডটা একটু অফ আছে, জেগে গেলে খুব রেগে যাবে। রায়ের ইচ্ছে করছিল অসভ্য লোকটাকে ঠাসিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু সেটা যেহেতু সম্ভব নয় তাই চুপচাপ চোখ বন্ধ করে বসে থাকল। পাশের সিটের মধ্যবয়সী ভদ্রমহিলা বললেন, নতুন বিয়ে বুঝি? নতুন নতুন বরেরা এমন একটু কেয়ারিং হয়। ছেলেটি একটু বেশি গদগদ গলায় বলল, তা কেন, আমি আজীবন আমার স্ত্রীকে যত্নেই রাখব। মধ্যবয়সী মহিলা ভীষণ আগ্রহ নিয়ে বললেন, মডার্ন মেয়ে, সিঁদুর শাখা পরে না তাই না? বৈশাল হেসে বলল, বিয়ের পর ছেলেরাও তো সিঁদুর শাখা পরে না, সব নিয়ম কি মেয়েদের বেলায়? আমি মনে করি একটা সম্পর্কে সম্মান থাকা সব থেকে জরুরি। এসব সিঁদুর শাখা না থাকলেও চলবে। এটা কারোর পছন্দ হলে সে পরবে, না হলে পরবে না, এটা তো তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু স্বামী হিসেবে আমি তাকে জোর করতে পারি না, তাই না? ভদ্রমহিলা একটু বিরক্ত হয়েই বললেন, কে জানে বাবা, আজকাল সবই কেমন উল্টো উল্টো। বৈশাল আচমকা বলল, আরে ধুর ধুর, এটা একটা টিম হলো, সিএসকে এই টিম নিয়ে কোয়ালিফাই করতে পারবে না এই বছর। ধোনি একা করবেটা কি? এবারে বরং আরসিবি অনেক বেটার টিম, দিল্লিও দুর্দান্ত। একজন সিএসকে ফ্যান হয়ে আরসিবির প্রশংসা শোনার মতো কষ্টকর কাজ আর হয় না। রাই চোখ বন্ধ করেই বলল, এত ভালো টিম বলেই না 18 বছরে 18টা ট্রফি জিতে গেছে। বৈশাল হেসে নিজের হাতটা বাড়িয়ে বলল, আমি বৈশাল চক্রবর্তী, ফুড কর্পোরেশনে চাকরি করছি গত 3 বছর ধরে। নিজে খেলতে না পারলেও অসম্ভব ক্রিকেট ভক্ত। জীবনের একমাত্র শখ বেড়ানো, যেটা এখনও পেন্ডিং আছে, মানে করে উঠতে পারিনি। আপনিও দেখছি ক্রিকেট ভক্ত, তাই আলাপটা সেরে রাখা ভালো। রাই মনে মনে ভাবছিল, যা বাবা, এর ঠিকুজি কুষ্টি কখন জানতে চাইল রাই। তবুও হ্যান্ডশেক করে বলল, যদিও আমি আপনার সদ্য বিবাহিত স্ত্রী, তবুও আমার নাম রাই চ্যাটার্জি। আমি তথ্য প্রযুক্তিতে আছি। জীবনের একমাত্র শখ বেয়ারা লোকজনকে সঠিক পথে আনা।
বৈশাল বেশ বুঝল রাই ঘুমাচ্ছিল না, বরং ওর আর পাশের ভদ্রমহিলার সমস্ত কথোপকথন শুনে ফেলেছে। এটাকে মেকআপ করার রাস্তা ওর জানা নেই, তবু মেয়ে সম্পর্কে ওর স্বল্প অভিজ্ঞতা থেকেই বলল, আমি কিন্তু একবারও আপনাকে আমার স্ত্রী বলিনি, উনি বলছিলেন। রাই বলল, হ্যাঁ আপনি তার সঙ্গে তাল মেলাচ্ছিলেন মাত্র। এনিওয়ে, আপনি সিএসকে দলকে নিয়ে কী সব বলছিলেন যেন? বৈশাল বলল, এবারে টিম সিলেকশন খুব খারাপ হয়েছে। শঙ্কর, ত্রিপাঠী, কনওয়ে কেউই ফর্মে নেই। রাই এক ঢোক জল খেয়ে বলল, আপনার বিরাট ফর্মে আছে তো, টেস্ট ম্যাচ খেলছে তো। বৈশালের পক্ষে বিরাট নিন্দা সহ্য করা খুব কঠিন। বিরাটের জন্য এমন সুন্দরীকে অবজ্ঞা করতেও দুবার ভাববে না। বৈশাল বলল, আসলে আইপিএল দেখে যারা ক্রিকেট দেখা শেখে তারা বিরাটের বিচার করতে নামবে। তারা ভারতীয় দলে বিরাটের কন্ট্রিবিউশনটা বেমালুম ভুলে যায় আর কি। রাই বলল, তাই নাকি? আরসিবির ফ্যানেরা তো আবার ধোনির কোনো কন্ট্রিবিউশন আছে বলেই মনে করে না। যাই হোক, আপনার সঙ্গে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই। বৈশাল রেগে গিয়ে বলল, আমারও নেই। বিরাট কোহলির নিন্দে শোনার মতো অপরিহার্য ধৈর্য ঈশ্বর আমায় দেননি। রাই আর কথা না বলে চোখ বন্ধ করল। ছেলেটা মিনিট 5 পরেই মাকে ফোন করে জিজ্ঞাসা করল, প্রেশারের ওষুধটা খেয়েছো তো? আর শোনো, বারবার ফোন করো না, পাশের মেয়েটি একটু ঘুমাচ্ছে, ও ডিস্টার্ব হচ্ছে মা। রাইয়ের ঠোঁটে হালকা হাসি ফুটল। যাক, ঝাড় খেয়ে সোজা হয়েছে ছেলেটা। লাঞ্চ টাইমে রাই সত্যিই বেশ গভীর ঘুমিয়ে গিয়েছিল। বৈশালী ওর হয়ে লাঞ্চ ব্যাগ নিয়ে রেখেছিল নিজের টেবিলে, কারণ ওর সিটের সামনের পোর্টেবল টেবিলটা তখন বন্ধ ছিল। হঠাৎই কানের কাছে ফিস ফিস করে একটা ডাক শুনতে পেল। বেশ নরম করে কেউ ওকে ডাকছে। চোখ মিলতেই দেখল বৈশাল একটু অপ্রস্তুত গলায় বলল, মিনিট 15 আগেই লাঞ্চ দিয়ে গিয়েছিল, আপনি ঘুমাচ্ছেন বলে আমি ডাকিনি। এবারে খেয়ে নিন, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। রাই লজ্জা পেয়ে বলল, কি মুশকিল, ডাকবেন তো, আপনি খাননি কেন? বৈশাল হেসে বলল, আবার যদি আপনার ঘুম ভাঙিয়ে ফেলি তাই। রাই ওয়াশরুম থেকে ঘুরে এসে বলল, গার্লফ্রেন্ডের সঙ্গেও এমন ব্যবহার করেন, নাকি অপরিচিত দেখে বেশি ভালো ব্যবহার করছেন? বৈশাল খেতে খেতেই হেসে বলল, এক্সের সঙ্গে করতাম, কিন্তু বেশি কেয়ারিং বলে সে বাদ দিয়ে দিল। তার নাকি একটু রাফ অ্যান্ড টাফ টাইপ পুরুষ পছন্দের, আমি একটু ন্যাকা টাইপ, তাই বাদ দিয়ে দিয়েছে। রাই দেখল বৈশালের চোখে এক টুকরো মেঘের আনাগোনা হলো। হয়তো পুরনো স্মৃতিমুহূর্তের জন্য বেদনা দিয়ে গেল। রাই বলল, এ তো আমার গল্প। আমার এক্স আবার নরম সরম মেয়ে চায়। বছরখানেক মেশার পর তার মনে হয়েছে আমি তার জন্য মিসম্যাচ। মেয়েরা একটু লাজুক হবে, কথা বলতে 3 বার তোতলাবে, এই টাইপ চাই। আমি নাকি স্বাভাবিকের চেয়ে একটু বেশি স্মার্ট। রাই দেখলেও ছেলেটা বেশি ভদ্র টাইপ, কথা বলতে খারাপ লাগছে না। বিভিন্ন বিষয়ে পড়াশোনাও আছে। সাধারণত অপরিচিত কারোর সঙ্গে কথা বলা তেমন পছন্দের নয় রাইয়ের। কথায় কথায় বৈশাল বলল, আসলে আমার বন্ধু অভিষেকের পিসির মেয়ের বিয়েতে যাচ্ছি শিলিগুড়ি। ওর পিসি পিসেমশাই আমায় খুব ভালোবাসেন। কলকাতায় এলে দেখা হয়তো তাই। অভিষেকের বোন মানে অন্যান্যার যার সঙ্গে বিয়ে হচ্ছে, সে আবার আমারই অফিস কলিগ ছিল, এখন জলপাইগুড়িতে পোস্টিং। বলতে গেলে অন্যান্যার সম্বন্ধটা হওয়ার পর ওর বাবা আমার কাছ থেকেই সঞ্জীবের সব খবরাখবর নেন। এখন অভিষেকের আত্মীয়ের বাড়িতে যাচ্ছি, অথচ ও অ্যাবসেন্ট, বলুন তো কেমন লাগে? রাই মুচকি হেসে বলল, অভিষেক ব্যানার্জির কথা বলছেন? ওর মতো ফেরেববাজ ছেলে গোটা কলকাতায় আর নেই। ও আপনার বন্ধু কি করে হয় বলুন তো? বৈশাল বলল, কেন, অভিষেক খারাপ ছেলে কেন হবে? আমরা একই অফিসে আছি এখন। আপনার এক্স নাকি? রাই মুচকি হেসে বলল, ওর কীর্তি বলতে শুরু করলে 7 ঘন্টায় জার্নি শেষ হয়ে যাবে, বুঝলেন? ছাড়ুন ছাড়ুন, এসব বাজে সঙ্গ ছাড়ুন। বৈশালার কথা না বাড়িয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন বেড়াতে? রাই বলল, আমিও একটা বিয়ে বাড়িতেই যাচ্ছি, আমার মাসির মেয়ের বিয়ে। বৈশাল হেসে বলল, আচ্ছা, আপনি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? রাই মজার গলায় বলল, কেন, আমার প্রেমে পড়ে গেলেন নাকি? আপনি তো দেখছি বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে প্রেমে পড়েন। বৈশাল অন্যমনস্কভাবে বলল, সঞ্জীব যেদিন অন্যান্যাকে দেখতে গিয়েছিল, ঠিক তার 3 মাস আগেই ওদের আচমকা মিট হয়েছিল শিলিগুড়ির একটা মার্কেটে। জানেন, সঞ্জু প্রথম দেখায় অন্যান্যার প্রেমে পড়ে গিয়েছিল। ওদের মধ্যে টুকিটাকি কথাও হয়েছিল, কিন্তু ফোন নম্বর বিনিময় হয়নি। কি অদ্ভুত ব্যাপার দেখুন। অন্যান্যার বাবা পেপারে বিজ্ঞাপন দেখে সঞ্জীবের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেন, তারপর ওদের দেখা হয়। দেখতে গিয়ে সঞ্জীব আবিষ্কার করে যে সেই মার্কেটে দেখা মেয়েটা ঠিক রূপকথার মতো না। রায় হেসে বলল,
হ্যাঁ, ঠিক রূপকথার মতো। আপনি একটু বেশি ইমোশনাল, তাই না? বৈশাল মুচকি হেসে বলল, জানেন, আমার বাড়ির লোকজন, আমার বন্ধু অভিষেক, এরা আমায় খুব বোকা ভাবে। এই যে আমি আজকে অনন্যার বিয়েতে যাচ্ছি, তার আরেকটা বিশেষ কারণ আছে বুঝলেন। অভিষেক একটা মেয়ে দেখে রেখেছে আমার জন্যে, সেই মেয়ের সঙ্গে আমার আলাপ করাবে। দেখুন, এরা মনে করছে আমি কিছুই বুঝতে পারছি না। এই মেয়ের সঙ্গে এরা আমার বিয়েটা দিতে চাইছে। আমার বাড়ির লোকজনও অভিষেকের কথায় বিশাল উচ্ছ্বসিত বুঝলেন। আমার নিজের কোনো মতামতের মূল্য নেই আমার মা বাবার কাছে। মেয়েটার মাথায় গণ্ডগোল বুঝলেন, বড় লোকের রকচটা মেয়ে, কোথাও সংসার করতে পারবে না। আমার বন্ধু আর মা সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। রাই অবাক গলায় বলল, আরে আপনি মেনে নিচ্ছেন কেন? আপনি ভালো চাকরি করেন, দেখতে তো বেশ সুন্দর, তারপরও সাইকো প্রবলেম আছে যে মেয়ের, তাকে বিয়ে করবেন কেন? মেয়েটার যে সাইকো প্রবলেম এটা জানলেন কোথা থেকে? দীর্ঘশ্বাস ফেলে বৈশাল বলল, অভিষেক নিজে আমায় বলেছে মেয়েটা সব ভালো, কিন্তু রেগে গেলে নাকি হাতের সামনে যা থাকে মেরে মাথা ফাটিয়ে দেয়, আর একটু টেরা আছে। রাই রেগে গিয়ে বলল, কি মুশকিল, আপনি তাকে বিয়ে করবেন কেন? বৈশাল বলল, বন্ধুত্বের খাতিরে। আমার মাকে ক্রিটিক্যাল টাইমে রক্ত অবধি দিয়েছে অভিষেক। ওর সঙ্গে আমার বন্ধুত্বটা এরকমই, আমি না বলতে পারবো না। ছাড়ুন, ও আপনি বুঝবেন না, বাদ দিন। সবার জীবন অনন্যা আর সঞ্জীবের মতো রূপকথা হয় না বুঝলেন, বেশিরভাগের আমার মতো কপাল হয় বুঝলেন। রাই একটু উদাসীন গলায় বলল, শেষ পর্যন্ত অ্যারেঞ্জ ম্যারেজ করবেন? আমারও ব্রেকআপ হবার পর বাড়ি থেকে বিয়ের জন্যে বলছে, কিন্তু আমি আবার এই দেখাশোনা করে সিঙ্গারা জিলিপি খাইয়ে হেঁটে চলে দেখিয়ে অ্যারেঞ্জ ম্যারেজে একেবারেই বিশ্বাসী নই বুঝলেন। সারা জীবন ধরে মানুষ চেনা যায় না, 1 ঘন্টায় কী চিনব বলুন দেখি? বৈশাল বলল, ঠিক এই কারণেই আমি আর না বলিনি। বছরখানেক প্রেম করে দেখলাম তো, ভালোবাসার থেকে আমার খুঁত ধরায় তার আগ্রহ বেশি ছিল। আরে আমি কখন নিজেকে নিখুঁত বললাম? আর যে খুঁত ধরছিল সে যেন কুমোরটুলিতে তৈরি হয়েছে। রাই মুচকি হেসে বলল, এক্সের ওপরে রাগ আছে মনে হচ্ছে। বৈশাল বিরক্তির গলায় বলল, রাগ ঠিক নয়, তবে বিরক্তি জমেছে। ওর জন্য আমার নিজের কনফিডেন্স কমে গেছে জানেন। যাই করি সবেতেই মনে হয় ভুল করছি বোধহয়। যাকগে, কপালে যা আছে তাই হবে। অভিষেক আমাকে ভীষণ ভালোবাসে, এবারে না হয় ওর কথা মতো ওই পাগল টাইপ মেয়েটাকেই বিয়ে করি। রাই বলল, এমনভাবে বলছেন যেন এরপরের বারে ভালো দেখে করবেন। আরে মাসাই, বিয়ে একবারই হয়, যাকেটাকে বিয়ে করে জীবনটা নষ্ট করবেন নাকি? তাছাড়া শুনুন, আপনার ওই বন্ধু অভিষেককে আমিও হাড়ে হাড়ে চিনি, বজ্জাত একটা, ওর কথায় মোটেই পাত্তা দেবেন না। বৈশাল বলল, অভিষেকের ওপরে আপনার খুব রাগ দেখছি, কেন বলুন তো? রাই বলল, সে পরে বলবো। এনিওয়ে, ফোন নাম্বারটা দিয়ে রাখুন, আপনি মানুষটা মন্দ নন। বৈশাল হেসে বলল, বন্ধুত্ব করা যায় বলছেন? রাই বেশ জোর দিয়েই বলল, আলবাত যায়। আপনার এক্সের মেন্টাল প্রবলেম আছে, তাই আপনাকে ক্যান্সেল করেছে বুঝলেন তো। আমি হলে কক্ষনো করতাম না। কথাটা বলেই রাই বুঝল বৈশাল হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। রাই মনে মনে জিভ কেটে মোবাইলের স্ক্রিনে মন দিল। বন্দে ভারত নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকে গেল নির্দিষ্ট টাইমে। বৈশাল কিছুতেই রাইকে ব্যাগ ক্যারি করতে দিল না, বলল, ইস, নতুন বন্ধুত্বের অপমান হবে যে। রাইকে গাড়িতে তুলে দিয়ে বৈশাল ওয়েটিং রুমের দিকে হাঁটা দিল। ঠিক তখনই পিছন থেকে অভিষেক এসে বলল, কি বস, মেয়ে দেখতে এসে মেয়ে পটিয়ে ফেললি নাকি? বৈশাল একটু চমকে বলল, তুই কি করে পৌঁছালি? অভিষেক হেসে বলল, তোদের ট্রেনের পিছনে দৌড়ে দৌড়ে। এখন চল, স্নান করে একটা পাওয়ার ন্যাপ নিতে হবে, সন্ধ্যায় বিয়ে। অনন্যার বাবা মা, মাসি, মেসোমশাই সকলেই বৈশালকে এত যত্ন করতে শুরু করেছে যেন মনে হচ্ছে সঞ্জীব নয়, ওই এই বাড়ির হবু জামাই। সঙ্গে অভিষেকের বাবা মা তো আছেই, তবে অভিষেকের পিসিমণি একটু বেশি প্রশ্ন করেন বৈশাল কখন ঘুম থেকে ওঠে, বেডটির অভ্যেস আছে কিনা, এসব প্রশ্ন করেই যাচ্ছেন। বৈশাল ঘন ঘন ফোন চেক করেই চলেছে, রায়ের একটাও মেসেজ নেই। এতক্ষণ গল্প করল, এত ব্যক্তিগত কথাবার্তার পর, বন্ধুত্বের পর একটা মেসেজ আশা করেছিল বৈশাল। হঠাৎই টিং আওয়াজে সচেতন হয়ে হোয়াটসঅ্যাপ খুলতেই রায়ের মেসেজ, পিছনে ঘুরে তাকান, ঠিক আপনার পিছনে। বৈশাল একটু ঘাবড়ে গিয়েই অভিষেকের পিসিমণির করা প্রশ্নের উত্তর না দিয়েই পিছন ঘুরে তাকাল। ওর ঠিক 2 হাত দূরে বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে রাই। কি অপূর্ব লাগছে রাইকে। ট্রেনের সেই ঘুম ঘুম চোখের ক্লান্ত মেয়েটাকে চিনতেই পারছে না এই সাজে।
ঠোঁটের দুষ্টুমি ভরা হাসিটা শুধু একই আছে। ও কিছু বলার আগেই অভিষেকের পিসিমণি বললেন, ওই যে বৈশাল, রাই এসে গেছে, ওই আমার মেয়ে। অভিষেক নিশ্চয়ই রায়ের কথা বলেছে তোমায়। মেয়েটার বিয়ে দিতে চাই, আমাদের একমাত্র মেয়ে, আইটিতে আছে। অভিষেকের তুমি বন্ধু, তোমার ফ্যামিলিকে অভিষেক চেনে। এরপর তোমাদের দুজনের দুজনকে পছন্দ হলে আমরা কথা এগোবো। তোমার বাবা মায়ের সঙ্গেও আমাদের এক প্রস্থ কথা হয়েছে। বৈশাল কি বলবে বুঝতে পারছে না। অভিষেক রায়ের মামার ছেলে। রায় ওই জন্যই গোটা ট্রেনটা মামাতো দাদাকে মজা করে বদমাশ বলতে বলতে এলো। তার মানে অন্যান্যার গল্পটা যখন রায়কে বলছিল তখন রায় জানা গল্পের মজা নিচ্ছিল। একবারও বলল না আপনি আমার মাসির বাড়িতেই নিমন্ত্রিত হয়ে যাচ্ছেন। রায় কি জানে বৈশালের সঙ্গে ওর বিয়ের ঠিক করেছে ওদের ফ্যামিলি? নাকি জানে না, নাকি জেনেই ওর সঙ্গে মজা করছিল? ভ্রুতে অনেকটা দ্বন্দ্ব নিয়ে তাকাল বৈশাল। অভিষেক কানের কাছে ফিস করে বলল, তোদের দুজনেরই ট্রেনের টিকিট আমি কেটেছিলাম রে। আমি ছিলাম পরের কম্পার্টমেন্টে, তোর পাশে আমার টিকিট ছিল না হাদারাম। রায় কিন্তু জানে না এসব বিয়ের ব্যাপার, তাহলে আসতোই না। এবারে তোর খেলা। চোখ দেখে তো মনে হচ্ছে আমার বোনকে তোর একটু বেশিই পছন্দ হয়েছে। বৈশাল ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু তুই যে বলেছিলি মেয়েটা ট্যারা, মাথা খারাপ, এগুলো তো আমি আবার রায়কে বলে ফেলেছি, এখন কি হবে? অভিষেক বলল, ভুল কি বললাম, পুরো পাগলি একটা। তবে হ্যাঁ, মনটা ভালো। কিন্তু তুই একদিন ওকে ভোরে উঠিয়ে দিয়ে দেখ পাগলি কিনা। যা একখানা মুখ করে থাকবে যেন এক্ষুনি ঘুষিটা মেরেই দেবে। রাই এদিকেই আসছে, প্লিজ ভাই আমায় ফাঁসিয়ে দিস না। বৈশাল এগিয়ে দিয়ে বলল, এটা কেমন হলো? গোটা ট্রেনটা আপনি আমার বন্ধুকে খারাপ বলতে বলতে এলেন, এমনকি আমি যে আপনার মাস্তুতো দিদির বিয়ের অতিথি সেটাও বললেন না। রাই ফিক করে হেসে বলল, কেমন চমকালেন বলুন? গেল কোথায় অভিদা? আমায় দেখেই পালালো নাকি? বৈশাল হেসে বলল, আমার পাত্রীকে আনতে গেছে মনে হয়। রাই লেহেঙ্গার ওড়না সাংলে বলল, ওমা, সেও বুঝি বিয়ে বাড়িতে আসবে? আমাদেরই রিলেটিভ নাকি? শেষ পর্যন্ত কি আপনি আমাদের বাড়ির জামাই হবেন নাকি? এদিকে অভিদা মানে আপনার প্রাণের বন্ধু আবার আমার জন্য একটা পাত্র দেখেছে। সরকারি চাকরি করে, পুরো কাকু টাইপ। ভোর 5টায় ঘুম থেকে উঠে প্রাণায়াম করা পাবলিক। ওই জন্যই তো আমায় দেখলে পালাচ্ছে। আমি বলেছি তোর নাক আমি ফাটাবো এসব ছেলেকে যদি নিয়ে এসেছিস বাড়িতে। ওর ঘটকালি করা আমি বের করব। বৈশাল বলল, চলুন ওদিকে বসে কফি খাই। রাই বলল, আগে ফুচকা খাবো চলুন। রাইয়ের হ্যান্ডব্যাগটা এখন বৈশালের হাতে। রাই লিপস্টিক বাঁচিয়ে ফুচকা খাচ্ছে, আর বৈশাল অপলক টাকিয়ে ভাবছে, এই মেয়েটা যখন জানবে ওর ফ্যামিলি বৈশালকেই ঠিক করেছে ওর পাত্র হিসেবে, তখন ঠিক কেমন রিয়াকশন দেবে। রাই ফুচকা খাওয়া সেরে ব্যাগের জন্য হাত বাড়াতেই বৈশাল নিজের রুমালটা দিয়ে রাইয়ের ঠোঁটের পাশটা মুছিয়ে দিতে দিতে বলল, ফুচকা লেগেছিল, এমন সুন্দর সাজটাই মাটি হয়ে যেত। তখন আর কাকু টাইপ সরকারি চাকুরেও পছন্দ করবে না কিন্তু। রাই লজ্জিত গলায় বলল, ও সরি। আর শুনুন, আপনার বন্ধুকে বলুন আপনি ওই মেয়েটাকে বিয়ে করতে পারবেন না। বৈশাল বলল, সে না হয় বলবো, কিন্তু কারণটা কি বলবো বলুন দেখি। রাই একটু ভেবে বলল, বলুন, এত কারণ বলতে পারবো না। বৈশাল অন্যদিকে তাকিয়ে বলল, আমি অলরেডি বলেছি অভিষেকের দেখা পাত্রীকেই আমি বিয়ে করব। এখন না বলতে গেলে তো কারণ দেখাতে হবে। রাই রাগত স্বরে বলল, ও না দেখেই বলে দিলেন বিয়েটা করবেন? বৈশাল বলল, আরে না না, দেখেই বললাম। সত্যি বলতে লাভ অ্যাট ফার্স্ট সাইট, বুঝলেন? এক দেখাতেই কুপোকাত হয়ে গেলাম। রাই বলল, তাহলে আমার সঙ্গে কি করছেন? বৈশাল বলল, রুমাল দিয়ে তোমার মানে আপনার ঠোঁট মোছাচ্ছি। রাই কথা না বলে গটগট করে এগিয়ে গেল। বিয়ের আসরে বৈশাল ঘন ঘন রাইকে দেখলেও রাই ভুলেও আর বৈশালের দিকে তাকাচ্ছিল না। বিয়ে মিটলে সবাই ফিরে এলো অনন্যাদের বাড়িতে। ম্যারেজ হলে সঞ্জীবের সঙ্গে রয়ে গেল অভিষেক আর বৈশাল। অনন্যার কাছে থাকার কথা ছিল রাইয়ের, কিন্তু মাথা ব্যথার বাহানা করে রাই ফিরে গেল। বাসর ঘরের টুকিটাকি আড্ডার শেষে কখন যেন চোখ লেগে গিয়েছিল সকলেরই। ভোরের দিকে একটা মেসেজে ঘুম ভেঙে গেল বৈশালের। রাই লিখেছে, সকাল সকাল উঠে প্রাণায়াম করা সরকারি কর্মচারীকে আমিও পছন্দ করে ফেললাম, বুঝলেন? বাড়ি ফিরে মা মাসিমণি সবাই জিজ্ঞেস করছিল সরকারি কর্মচারীকে কেমন লাগলো আমার। তার আগে অবধি অবশ্য আমি জানতে পারিনি কে এসে। জানার পর আমি হ্যাঁ বলে দিলাম। আমার থেকেও বেশি সারপ্রাইজ সে দিতে পারে দেখলাম। বোরিং হবে না মনে হচ্ছে। অভিদার ফুলপ্রুফ প্ল্যান কাজে লেগে গেল দেখছি। বৈশাল হেসে লিখল, সে কি, এত ভোরে জেগে থাকার লক্ষণটা আমার কেমন যেন অন্যরকম ঠেকছে। মনে হচ্ছে প্রেম জিনিসটা ভীষণ রকমের ছোঁয়াছে। রাই লিখল, মোটেই না, আমি ঘুমাতে চললাম। কেউ যেন বাড়ি ফিরে দোতলার দক্ষিণ কোণের ঘরে আমার খোঁজ করতে না আসে। বৈশাল লিখল,
সারা ট্রেন ঘুমন্ত রাইকে পাহারা দিতে দিতেই তো এলাম। এখন এটা আমার দায়িত্ব। এই দায়িত্বটা স্বেচ্ছায় নিতে চাইছি আজীবনের জন্য। ঘুমকাতুরে মেয়েটার প্রেমে পড়ে গেছি মারাত্মকভাবে। রাই একটা হাই তোলার ছবি সেন্ড করে অফ হয়ে গেল। বৈশাল ফেস করে বলল, দোতলার দক্ষিণ কোণের ঘরটাতে আসছি একটু পরে, সোনার কাঠি আর রূপোর কাঠি নিয়ে, তোমার ঘুম ভাঙাতে।